একটি নিটের সিরিজ, মানে নিট বা এগ্রিকালচার দুটো পরীক্ষার ক্ষেত্রেই সমানভাবে অ্যাপ্লিকেবল, এরকম একটি সিরিজ এখানে আপলোড করা হচ্ছে। তোমরা জানো এই সিরিজটি কন্টিনিউ চলছে, তোমাদের দেখার ওপর বেস করে আমি এটা আনছি। তো দেখছি ভিউ খুব বেশি হচ্ছে না, আর সেই কারণের জন্য আমার মনে হচ্ছে খুব বেশি স্টুডেন্ট এটার প্রতি ইন্টারেস্টেড নয়, সেই জন্য বন্ধ করছি মাঝে মাঝে। আবার প্রচুর কমেন্টসও আসছে যে সিরিজটা কন্টিনিউ করার জন্য। তো আবার একটি আমরা কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, যেখানে 45টি কোশ্চেন রয়েছে এবং ক্লাস 11-এর ইউনিট 5-এর উপর বেস করে কোশ্চেন পেপারটি তৈরি করা হয়েছে। দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, দ্য ভিটামিন সি অর অ্যাসকর্বিক অ্যাসিড প্রিভেন্টস। ভাইটামিন সি, যার রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, সেটি কোন রোগকে প্রতিরোধ করে, এখানে কোশ্চেনটি রয়েছে, এবং সেটি স্কারভি রোগকে প্রতিরোধ করে। তোমরা নিশ্চয়ই জানো যে ডাইজেস্টিভ সিস্টেমে যদিও এনসিআরটিতে ভাইটামিনসগুলো দেওয়া নেই, তবুও ভাইটামিনস থেকে একটা কোশ্চেন মাঝে সাঝে কোনো বছর তোমার নিটে আসে, আর সেই জন্য সেই জায়গায় ভাইটামিনসগুলোর মিনিমাম রাসায়নিক নাম এবং তাদের যে রোগগুলো আছে সেই রোগগুলো একটু দেখে রাখলে আমার মনে হয় বেটার হবে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেন আছে সেটা হলো হুইচ গ্রুপ অফ 3 অফ দ্য ফলোয়িং 5 স্টেটসমেন্ট, মানে নিচের 5টার মধ্যে 3টে স্টেটসমেন্ট, সেখানে কারেক্ট স্টেটমেন্ট বেরি সম্পর্কে বলতে বলা হয়েছে। এখানে অপশন এ যেটি রয়েছে, ক্রিপিং ডিজিজ, a creeping disease prevalent among the negative population of sub-Sahara Africa। হ্যাঁ, তো এই যে অপশানটি রয়েছে এটা ক্রিপিং ডিজিজ প্রিভ্যালেন্ট, এই অপশানটি কিন্তু সঠিক নয়। এখানে কারেক্ট অপশান জানতে যাওয়া হয়েছে এ ডেফিসিয়েন্সি ডিজিজ কজড বাই ল্যাক অফ থায়ামিন। এটা ভিটামিন, তোমার এই যে থায়ামিনের অভাবে যে এই রোগটির হওয়ার কথা বলা হয়েছে, তো অবশ্যই এটি সঠিক। আচ্ছা, এই নিউট্রিশনাল ডিসঅর্ডার ইন ইনফ্যান্টস অ্যান্ড ইয়ং চিলড্রেন হোয়েন দ্য ডায়েট ইজ পারসিস্টেন্টলি ডেফিসিয়েন্ট ইন এসেন্সিয়াল প্রোটিন। এইরকম একটি নিউট্রিশনাল ডিসঅর্ডার যেটা ইনফ্যান্ট অথবা ইয়ং চিলড্রেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে, মানে ছোটো বাচ্চা অথবা যে সমস্ত শিশু রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো বলছে ডেফিসিয়েন্সি কিসের, এসেন্সিয়াল প্রোটিনের ডেফিসিয়েন্সি দীর্ঘদিন ধরে যখন চলছে তার ফলে বেরিয়ে দেখা যায়। না, প্রোটিনের ডেফিসিয়েন্সি তো নয় অ্যাকচুয়ালি, এটা তো যেহেতু আমরা বলছি থায়ামিনের ডেফিসিয়েন্সি, আর সেই কারণের জন্য এই অপশানটি ঠিক হচ্ছে না। আচ্ছা, তোমার স্টেটমেন্ট ডিতে দেওয়া আছে অকার্স ইন দোজ কান্ট্রিজ হোয়ার দ্য স্টেপল ডায়েট ইজ পলিশড রাইট। যেহেতু মানে ঢেকি ছাটা চাল আমরা যাকে বলি আর কি, সেই চালে থায়ামিন বেশি পরিমাণে পাওয়া যায়, অন্যদিকে পলিশড রাইসে কম পরিমাণে পাওয়া যায়, তো সেই জায়গাতে সবচেয়ে বেশি এই রোগের প্রাধান্য দেখা যাচ্ছে, এটি সঠিক স্টেটমেন্ট। এবং দ্য সিমটমস আর পেন ফ্রম নিউরাইটিস, প্যারালাইসিস, মাসেল ওয়েস্টিং, প্রগ্রেসিভ ইডিমা, মেন্টাল ডিটোরিয়েশন অ্যান্ড ফাইনালি হার্ট ফেলিওর। এই যে অপশানটি রয়েছে, এই সমস্ত সমস্যা কিন্তু এই রোগের ক্ষেত্রে দেখা যায়। নিউরাইটিস সমস্যা দেখা যায়, প্যারালাইসিস হয় কখনো কখনো, মাসেল ওয়েস্টিং হয়, ইডিমা দেখা যায় কখনো কখনো। এই অপশানটি ঠিক আছে, তার মানে এখানে বি ডি আর ই রাইট অপশান, মানে কারেক্ট স্টেটমেন্ট দেওয়া আছে, আর সেই অর্থে এখানে ডি হবে এখানকার রাইট অ্যান্সার। নেক্সট রয়েছে সিক্রেশন অফ গ্যাস্ট্রিক জুস ইজ স্টপড বাই। কার দ্বারা গ্যাস্ট্রিক জুসের সিক্রেশন বন্ধ হয়ে যায়, সেটা হলো এন্টারোগ্যাস্ট্রন। এই হরমোনটির প্রভাবে গ্যাস্ট্রিক জুসের যে সিক্রেশন সেটি বন্ধ হয়ে যায়। ইমাসকুলেশন অফ ফ্যাট উইল নট অকার, এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে, নট অকার দেওয়া আছে, নট অকার ইন দ্য অ্যাবসেন্স অফ। ফ্যাটের ইমালসিফিকেশন করতে গেলে সবচেয়ে বেশি পরিমাণে প্রয়োজন যার হয় সে হলো ওয়াইল্ড সল্ট বা পিত্তলবণ। পিত্তলবণের যদি অভাব হয় তাহলে সেক্ষেত্রে ইমালসিফিকেশন অফ ফ্যাট হবে না, তো রাইট অ্যান্সার এখানে অপশন বি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ম্যাচিং অফ দ্য site of action and given substrate enzyme action upon it and its end product। হ্যাঁ, ডিওডি নামে বলা হচ্ছে ট্রাইগ্লিসারাইড, পেপসিন, মনোগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড, ট্রিপসিন, মনোগ্লিসারাইড। আচ্ছা, এখানে কি বলা আছে দেখো, সাবস্ট্রেট বলা আছে, এনজাইম বলা আছে এবং এন্ড প্রোডাক্ট, তিনটে জিনিস বলা আছে। তাহলে এটা হলো ট্রাইগ্লিসারাইড, এটা হলো সাবস্ট্রেট, ট্রিপসিন হলো এনজাইম, আর এন্ড প্রোডাক্ট হলো মনোগ্লিসারাইড।
আর এখানে জায়গাকার নাম দেওয়া আছে ডিওডিনাম। এইভাবে ব্যাপারটাকে দেখতে হবে। আচ্ছা, তাহলে কি হবে দেখা যাক। কারেক্ট অপশন জানতে চেয়েছে, কারেক্ট ম্যাচিং জানতে চাওয়া হয়েছে। ট্রাইগ্লিসারাইড আর ডিওডিনামের মধ্যে ট্রিপসিন, দেখো প্রথমে ট্রিপসিন প্রোটিন ভঙ্গকারী উৎসেচক যেটা পাকস্থলিতে আছে। তো সরি, পাকস্থলিতে নেই, পেপসিন পাকস্থলিতে রয়েছে। ট্রিপসিনের কথা, ট্রাইগ্লিসারাইডের উপর ট্রিপসিন কাজ করে না, ইরিপসিন কাজ করে, আর সেই জন্য এখানে অপশানটি ঠিক হচ্ছে না। আচ্ছা, মানে আরও পরবর্তী অংশে ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইনের আরও পরবর্তী অংশে গিয়ে ট্রাইগ্লিসারাইড মনোগ্লিসারাইড কনভার্ট হয়, একদম শেষের দিকে গিয়ে। কেন সিম্পল একদম ব্যাপারটা হচ্ছে, 3টে গ্লিসারাইড আছে, সেখান থেকে মানে 1 গ্লিসারাইডের হচ্ছে আর কি, তো একদম শেষের দিকে গিয়ে হয়, ইরিপসিনের প্রভাবে হয়। আর স্মল ইন্টেস্টাইনে বলছে স্টার্চ আলফা মাইলেজ, এটা আলফা মাইলেজ ডাইস্যাকারাইড, স্টার্চের উপর কাজ করে, আলফা মাইলেজ এবং ডাইস্যাকারাইডে কনভার্ট করে, এটা স্মল ইন্টেস্টাইনে এই ঘটনাটি ঘটে। এটা রাইট অপশান এখানে রয়েছে, কিন্তু কারেক্ট স্টেটমেন্ট এটা রয়েছে। তারপর বলছে স্মল ইন্টেস্টাইন প্রোটিন পেপসিন, দেখো পেপসিন তো প্রোটিন ভঙ্গকারী উৎসেচক, পাকস্থলী থেকে সিক্রেশন হওয়া, তো স্মল ইন্টেস্টাইনে দেওয়া আছে, তো এটা ভুল হচ্ছে স্টেটমেন্টটা। আর স্টোমাক বলেছে ফ্যাট, লাইপেজ, এবং দেখো ফ্যাট বলা আছে, লাইপেজ বলা আছে, এবং মিসেলসে পরিণত হওয়ার গোটা ঘটনাটি ঘটে একদম ক্ষুদ্রান্ত্রে, তো সেক্ষেত্রে স্টোমাকে অবশ্যই হয় না, তাহলে এটিও কিন্তু এখানে ভুল স্টেটমেন্ট দেওয়া আছে, তো এখানে অপশান বি হবে রাইট অ্যান্সার। ওয়ারটনস ডাক্ট ইজ অ্যাসোসিয়েট উইথ, কোন জায়গাতে ওয়ারটনের ডাক্ট দেখা যায়? 6 নম্বরে কোশ্চেন রয়েছে, একদম ইনফরমেটিভ কোশ্চেন, সেটা হলো সাবম্যাক্সিলারি স্যালিভারি গ্ল্যান্ডস। স্যালিভারি গ্ল্যান্ডসের ক্ষেত্রে 3টে যে পেয়ারিং আছে, সাবলিঙ্গুয়াল, সাবম্যাক্সিলারি এবং প্যারোটিড, এই 3টে জায়গা থেকে 3টে নালীপথের ব্যাপার থাকে, সেটা নিটের ক্ষেত্রে খুব কোশ্চেন আসে। আর এখানে অবশ্যই এই ডাক্টটি সাবম্যাক্সিলারি স্যালিভারি গ্ল্যান্ডস থেকে উন্মুক্ত হয়ে মুখের মধ্যে উন্মুক্ত হয়েছে। আচ্ছা, মেনি অফ দ্য প্যানক্রিয়েটিক এনজাইমস মাস্ট বি activated by trypsin before they can begin digesting food, but trypsin itself requires the activating of effect of। আচ্ছা, বলছে বিভিন্ন প্যানক্রিয়েটিক এনজাইমকে অ্যাক্টিভেট করে ট্রিপসিন তাদের কাজ করার আগে বা ডাইজেস্ট করার আগে, ফুড ডাইজেস্ট করার আগে, কিন্তু ট্রিপসিনকে অ্যাক্টিভেট করার জন্য আবার আরেকজনকে লাগে, মানে ট্রিপসিন বাকিদের অ্যাক্টিভেট করে কিন্তু ট্রিপসিনকে অ্যাক্টিভেট করার জন্য একজনকে লাগে, এবং সেটা হলো এন্টারোকাইনেজ। মাস্কুলারিজ লেয়ার of the wall of alimentary canal is formed by, alimentary canal যে মাস্কুলার ওয়াল রয়েছে সেটা কিভাবে ফর্ম করে? এখানে স্মুথ মাসেল অ্যারেঞ্জড ইনটু অ্যান ইনার সার্কুলার অ্যান্ড আউটার লংগিটিউডনাল লেয়ার, এইভাবে কিন্তু তৈরি হয়েছে। স্মুথ মাসেল সেটা ইনার পোর্শনে সার্কুলারে, মানে ইনার পোর্শনে দেখো এইরকম করে আছে, ভিতর দিকের পোর্শনে এরকম রিং লাইক স্ট্রাকচার রয়েছে, ওকে, এরকম রিং লাইক স্ট্রাকচার রয়েছে। আর আউটার যেটা সেটা লংগিটিউডনাল, মানে এইভাবে রয়েছে, আউটার যেটা সেটা লংগিটিউডনাল, মানে এইভাবে লেয়ারটা রয়েছে। তাহলে ইনারটা হচ্ছে সার্কুলার এবং আউটারটা হচ্ছে লংগিটিউডনাল, তার জন্য পেরিস্টলসিস মুভমেন্টটা হতে সাহায্য হয়। তো অপশন বি হবে রাইট অ্যান্সার। সবগুলো বলে আর ফালতু সময় নষ্ট করছি না, তোমাদের প্লাস আমারও। হুইচ অফ দি ফলোয়িং ইজ এ সাবমিউকোসাল গ্ল্যান্ড? সাবমিউকোসাল গ্ল্যান্ড কোনটা বলা আছে এখানে? অক্সিনটিক গ্ল্যান্ডস অফ স্টোমাক, ক্রিপ্টস অফ লিভার কুন ইন স্মল ইন্টেস্টাইন, সাবমিউকোসাল বলা আছে কিন্তু, সেইভাবে খেয়াল করতে হবে। ব্রুনার্স গ্ল্যান্ড বলা আছে ডিওডিনামে, এবং গবলেট সেল বলা আছে। 9-এর যে অপশানটির একমাত্র ব্রুনার্স গ্ল্যান্ড রয়েছে যারা সাবমিউকোসাল লেয়ারে রয়েছে, বাকি সব কিন্তু এপিথেলিয়াল টিস্যুর জায়গায় থাকছে, তো এখানে অপশান সি হবে 9-এর রাইট অ্যান্সার। দ্য sympathetic nerves gives neural signals to the heart and increase dash। তো এখানে দুটো অপশন জানতে চাওয়া হয়েছে, এখানে কার প্রতি এবং সেখানে হার্টের কি ইনক্রিজ করে সেই অপশনটি এখানে জানতে চাওয়া হচ্ছে। এবং এটা দেখো, দ্য sympathetic nerves gives stimulatory neural signals, এবং সেক্ষেত্রে হার্টের ক্ষেত্রে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন এটিকে ইনক্রিজ করে। এখানে রাইট অ্যান্সার অপশন এ। তো তোমরা অবশ্যই এই ধরনের কোশ্চেনগুলো খুব ভালো করে খেয়াল রাখবে, খুব ইম্পর্টেন্ট ব্যাপার থাকছে। 11 নম্বরে কোশ্চেন রয়েছে দ্য হরমোনাল রেগুলেশন অফ কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুটের ক্ষেত্রে হরমোনাল রেগুলেশন কিসের দ্বারা হয় বা কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? এখানে দেখো মেডিয়েটেড বাই অ্যাড্রিনাল কর্টেক্স, মেডিয়েটেড বাই অ্যাড্রিনাল মেডুলা, তারপরে থাইরয়েড বলেছে এবং পিনিয়াল গ্ল্যান্ড বলেছে। এখানে
মেডুলা, হ্যাঁ অ্যাড্রিনালের যে মেডুলা অংশ রয়েছে যেখান থেকে অ্যাড্রিনালিন এবং নরঅ্যাড্রিনালিন সিক্রেশন হয় এবং তার থ্রু দিয়ে কিন্তু এখানে এটা রেগুলেট করছে কার্ডিয়াক আউটপুটের ব্যাপারটা। অ্যাথেরোস্ক্লেরোসিস এফেক্টস, হ্যাঁ অ্যাথেরোস্ক্লেরোসিস কার উপর এফেক্ট করে? ভেসেল হুইচ সাপ্লাই ব্লাড টু দ্য কিডনি, দ্য ভেসেল হুইচ সাপ্লাই টু দ্য হার্ট মাসেল, ভেসেল টু দ্য সাপ্লাই ব্রেন এবং লাংস। চারটে অপশন এখানে দেওয়া রয়েছে। অ্যাথেরোস্ক্লেরোসিস যার ক্ষেত্রে সবচেয়ে বেশি অ্যাফেক্টিভ হয়, হ্যাঁ এবং সেই অপশানটি হলো অপশান সি, হার্ট মাসেলের সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে যার রয়েছে সেটা হলো ব্রেন। বাকি জায়গাগুলো হতেই পারে কিন্তু তার কিন্তু এফেক্ট তুলনামূলক কম হয়। হ্যাঁ অ্যাথেরোস্ক্লেরোসিস বা আর্টারিওস্ক্লেরোসিস আমরা জানি ব্লাড ভেসেলের ভিতরে ফ্যাট এর ডিপোজিশন অথবা ফ্যাটের সঙ্গে ক্যালসিয়ামের ডিপোজিশন। নেক্সট 13 নম্বরে যে কোশ্চেন রয়েছে, দ্য লুমেন অফ দ্য আর্টারিজ গেটস ড্যাশ বিকজ ড্যাশ অফ ড্যাশ। হ্যাঁ তো এখানে অপশানগুলো অনেকগুলি রয়েছে, তো আমরা এখান থেকে অবশ্যই চুজ করবো। 13 যে অপশানটি রয়েছে দেখো, লুমেন অফ দ্য আর্টারিজ গেটস ন্যারোয়ার, হ্যাঁ ডিপোজিশন অফ ফ্যাট বিকজ ডিপোজিশন অফ ফ্যাট অ্যান্ড অফ, মানে এখানে অ্যাকচুয়ালি কমাগুলো একটু আনঅথেন্টিকভাবে পড়ে গেছে। হ্যাঁ টাইপ করার সময় অনেক সময় হয়ে যায় এরকম করে ভুল করে। হ্যাঁ তো এটা ন্যারোয়ার হবে, ফার্স্ট অপশন এখানে ন্যারোয়ার হবে। ডিপোজিশন অফ ফ্যাট অ্যান্ড কোলেস্ট্রল এখানে হবে, অ্যান্ড অফ ফাইব্রাস টিস্যু এখানে হবে। ওকে, তার মানে অপশান বি হবে এখানকার রাইট অ্যান্সার, যেখানে ন্যারোয়ার হবে ফার্স্ট ব্ল্যাঙ্কসে। আচ্ছা, ডিপোজিশন অফ ফ্যাট অ্যান্ড কোলেস্ট্রল এটা হবে সেকেন্ড অপশানে, আর থার্ড অপশান হবে ফাইব্রাস টিস্যু। নেক্সট রয়েছে, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ম্যাচ ইজ রং। হ্যাঁ রাইট, রং, নট, এগুলো সব ভালো করে দেখবে। অ্যাঞ্জিনা পেক্টোরিস, অ্যাকুইট চেস্ট পেন, হার্ট ফেলিওর, হ্যাঁ নট এনাফ ব্লাড সাপ্লাই টু বডি, ব্লাড সাপ্লাই টু বডি, হ্যাঁ এই জায়গাটা একটু খেয়াল রাখার মতো ব্যাপার রয়েছে। আচ্ছা, হার্ট অ্যাটাক, নট এনাফ ব্লাড সাপ্লাই টু কার্ডিয়াক মাসেল। তারপর রয়েছে কার্ডিয়াক অ্যারেস্ট, ন্যারোয়িং অফ লুমেন। হ্যাঁ তো দেখো, অ্যাঞ্জিনা পেক্টোরিস চেস্ট পেন হয়, অ্যাকুইট চেস্ট পেনই হয়। হার্ট ফেলিওর যেখানে বডিতে এনাফ পরিমাণে ব্লাড সাপ্লাই হয় না, এবং হার্ট অ্যাটাক যেখানে নট ব্লাড সাপ্লাই টু দ্য কার্ডিয়াক মাসেলে যথেষ্ট পরিমাণে ব্লাড সাপ্লাই না হলে সেক্ষেত্রে হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক হয়। ন্যারোয়িং অফ লুমেন এটা হতো হাইপার টেনশন, এখানে রয়েছে কার্ডিয়াক অ্যারেস্ট, তো এটা ভুল আছে। তার মানে এখানকার যেহেতু রং জানতে চাওয়া হয়েছে তাহলে 14 এখানেই রাইট অপশান। আচ্ছা, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু রিগার্ডিং অ্যাঞ্জিনা, অ্যাঞ্জিনা পেক্টোরিসের সম্পর্কে কোন ঘটনাটি রয়েছে সঠিক? এখানে দেখো, নট এনাফ অক্সিজেন রিচিং হার্ট মাসেল, হার্ট মাসেলে যথেষ্ট পরিমাণে অক্সিজেন সাপ্লাই যদি না হয় তাহলে সেক্ষেত্রে বুকের বাঁ দিকে চিনচিন করে ব্যথা করে, যেটাকে আমরা অ্যাঞ্জিনা পেক্টোরিস বলি। ডি হবে এখানকার রাইট অ্যান্সার। The action potential of ventricular side and to entire ventricular muscular is conducted by, action potential of ventricular side and to the entire ventricular musculature is conducted by। 16 নম্বর যে কোশ্চেন রয়েছে এখানে দেখো, এভিএন, মানে অ্যাকচুয়ালি আর্টেরিওভেন্ট্রিকুলার বান্ডেল অ্যান্ড বান্ডেল অফ হিজ, এই অপশানটি এখানে রাইট অ্যান্সার হবে, যারা ভেন্ট্রিকুলার সাইডের অ্যাকশন পোটেনশিয়াল এবং ইন্টার মাস্কুলার যে মাস্কুলেচার সেটা নিয়ন্ত্রণ করে আর কি। হ্যাঁ কাদের ক্ষেত্রে বলেছে? অবশ্যই ভেন্ট্রিকুলার সাইডের কথা বলেছে এবং ভেন্ট্রিকুলার মাস্কুলেচারের কথা বলেছে, তো সেটা এভি নোট থেকে শুরু করে বান্ডেল হিজ, এই পোর্শনগুলো হবে, কারণ এসএ নোট তো হচ্ছে না যেহেতু এটা উপরের দিকে রয়েছে, যারা অরিকুলার সাইডের এই সমস্ত ঘটনাগুলি ঘটায়। নেক্সট রয়েছে, দ্য ট্রাইকাসপিড অ্যান্ড বাইকাসপিড ভালভস আর ক্লোজড বিকজ atrial systole attempt backflow of blood into the atria। দেখো বেশি এখানে দেখো, ট্রাইকাসপিড এবং বাইকাসপিড ভালভ বন্ধ হওয়ার ঘটনা আমরা জানি যখন অরিকাল থেকে ভেন্ট্রিকেল মানে অলিন্দ থেকে নিলয়ে রক্ত প্রবেশ করে যায় এবং নিলয়ের যখন সংকোচন শুরু হবে তখন রক্ত যাতে আবার অলিন্দে না পৌঁছে যায় সেজন্য, মানে ব্লাডের ব্যাকফ্লো হতে বাঁচানোর জন্য কিন্তু সেখানে এই বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভ এই দুটি বন্ধ হয়ে যায়। তাহলে এখানে অপশন বি হবে এখানকার রাইট অ্যান্সার। হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ নট এ পার্ট অফ রেনাল পিরামিড? কনভলিউটেড টিউবুলস দেওয়া আছে, কালেক্টিং ডাক্টস দেওয়া আছে, লুপস অফ হেনলি দেওয়া আছে এবং টিউবিউলার ক্যাপিলারিজ দেওয়া আছে। 18 কোশ্চেন এখানে দেখো, কনভলিউটেড
টিউবুলস এই অংশটি কিন্তু রেনাল পিরামিডের মধ্যে থাকছে না। তার কারণ এটা কর্টেক্স রিজিয়ন থাকছে, কর্টিক্যাল রিজিয়নে থাকছে। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস বা ডিস্টাল কনভলিউটেড টিউবুলস দুটোই কিন্তু রেনাল পিরামিডের অংশ হচ্ছে না। কালেক্টিং ডাক্টস, হেনলি লুপ এবং পেরি টিউবুলার ক্যাপিলারিজ এই অংশগুলো রেনাল পিরামিডের অংশ হচ্ছে। আমরা জানি কর্টেক্স রিজিয়নের মধ্যে নেফ্রনের 85% থাকলেও তারা হেনলি লুপগুলো কিন্তু নিচের দিকে নেমে আসে, আর কালেক্টিং ডাক্ট তো নিচের দিকেই নামে। সুতরাং এখানে 3টি অপশন রয়েছে যারা রেনাল পিরামিডের অংশ, এবং একটি রয়েছে অপশন এ যেখানে কনভলিউটেড টিউবুলস, সেটা রেনাল পিরামিডের অংশ নয়। নেক্সট রয়েছে হুইচ ওয়ান অফ দি ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। কারেক্ট আর নন কারেক্ট এই জায়গাগুলো খুব ভালো করে, নট কারেক্ট না কারেক্ট দেওয়া আছে, এই জায়গাগুলো খুব ভালো করে খেয়াল রাখবে। রেসপেক্ট দ্য কিডনি ফাংশন রেগুলেশন। তো কিডনি ফাংশন রেগুলেশন সম্পর্কে কোন তথ্যটি সঠিক এটা জানতে চাওয়া হয়েছে এখানে। এক্সপোজার টু দ্য কোল্ড টেম্পারেচার স্টিমুলেটস এডিএইচ রিলিজ। কোল্ড টেম্পারেচারে যাওয়ার সময় এডিএইচ হরমোনের রিলিজ হয়। তো দেখো কোল্ড টেম্পারেচারের সঙ্গে নয়, এটা হট টেম্পারেচার যদি হতো, যদি প্রচুর পরিমাণে ঘাম হতো বা দেহ থেকে জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, তাহলে সেখানে এডিএইচ রিলিজ করে সেখানে ওয়াটার রিঅ্যাবজর্পশনের ব্যাপারটা করা হতো। তো এখানে এটি ভুল তথ্য দেওয়া আছে। অ্যান্ড increase in the glomerular blood flow stimulates formation of angiotensin 2. গ্লোবিউলার ব্লাড ফ্লোর সঙ্গে কিন্তু অ্যাঞ্জিওটেনসিন 2 এর কোনো সম্পর্ক নাই। মানে অ্যাঞ্জিওটেনসিনোজেন, সেখান থেকে অ্যাঞ্জিওটেনসিন 1, তারপরে অ্যাঞ্জিওটেনসিন 2 সেখানে লাংসের সঙ্গে সম্পর্কিত, এখানে গ্লোবিউলার ব্লাডের সঙ্গে সম্পর্ক নয়। ডিউরিং সামার when body loses a lot of water by evaporation and the release of ADH is suppressed. সাপ্রেসড না, এখানে কিন্তু দেখো এখানে ঠিক উল্টো, 1 নম্বরে যা দেওয়া ছিল তার উল্টো একটি কথা এখানে বলা আছে, কিন্তু এখানে আবার ডিউরিং সামার দেওয়া আছে, তার মানে এটাও ভুল এখানে হয়ে গেল। সামারের সময় যদি বলি আমরা ওয়াটার ইভাপোরেশনের জন্য এখানে এডিএইচ হরমোন আরও বেশি রেটে সিক্রেশন হয়, সাপ্রেস করে যায় না, আরও ইনক্রিজ হয়, তাহলে এটার ভুল তথ্য দেওয়া রয়েছে। হোয়েন সামন ড্রিঙ্কস লটস অফ ওয়াটার এডিএইচ রিলিজ ইজ সাপ্রেসড। অবশ্যই যদি বেশি পরিমাণে জল খায় তাহলে এডিএইচ বেশি ক্ষরণের দরকার নাই, কারণ বেশি জল যেহেতু বডিতে বেশি পরিমাণে প্রবেশ করছে সেজন্য মূত্রত্যাগের ব্যাপারটাও বেশি করেই হওয়ার উচিত, আর সেই জন্য এডিএইচ হরমোন ক্ষরণ হবে না, কারণ তার কাজ ছিল ওয়াটার রিঅ্যাবজর্পশন। তাহলে এই ঘটনাটি এখানে ঠিক অ্যান্সার অপশান হিসাবে রয়েছে, তার মানে কারেক্ট অপশান এখানে অপশান ডি। Question number 20. The principal nitrogenous excretory compound in human is synthesized. নাইট্রোজেনাস কম্পাউন্ড এক্সক্রিটরি ম্যাটেরিয়াল হিসেবে সবচেয়ে মানে বেশি পরিমাণে বা প্রিন্সিপাল অ্যামাউন্টে কোথায় সিনথেসাইজড হয় সেটা বলা আছে এখানে। ইন কিডনি বাট এলিমিনেটেড মোডস থ্রু লিভার। বলছে কিডনিতে তৈরি হয় কিন্তু বাদ যায় লিভারের থ্রু দিয়ে। বলছে ইন কিডনিজ অ্যাজ ওয়েল অ্যাজ এলিমিনেটেড বাই কিডনিস। কিডনিতেই তৈরি হয় এবং কিডনির থ্রু দিয়ে বাদ যায়। আচ্ছা লিভার, ইন লিভার মানে লিভারে বেশি পরিমাণে নাইট্রোজেনাস ম্যাটেরিয়াল সিক্রেশন হয় এবং সেটা বাইলের থ্রু দিয়ে এক্সক্রিয়েট করে, এটা বলা আছে। আর ডি বলা আছে ইন দ্য লিভার বাট এলিমিনেটেড মোস্টলি থ্রু কিডনিস। লিভারের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে তৈরি হয় এবং বাদ যায় কিডনির থ্রু দিয়ে, এটা অপশান রাইট অ্যান্সার। তার কারণ হলো লিভারে যত ম্যাক্সিমাম মেটাবলিজম সব লিভারে হয়, আর লিভারে যখন মেটাবলিজম হচ্ছে তখন বেশি পরিমাণে সেখানে এক্সক্রিটরি ম্যাটেরিয়াল তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এবং সেটা কিডনি দিয়ে বাদ যাচ্ছে। তো এটা রাইট অ্যান্সার এখানে রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 20. A person who is on a long hunger strike and survive only on water will have যদি কোনো একটি ব্যক্তি সে দীর্ঘকালীন অনশনে আছে এবং শুধুমাত্র জলের ওপর ডিপেন্ড করে সে বেঁচে আছে, তাহলে কী ধরনের ঘটনা ঘটবে? মোর সোডিয়াম ইন হিজ ইউরিনে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকবে বা বেশি পরিমাণে সোডিয়াম থাকবে। লেস অ্যামাইনো অ্যাসিড ইন হিজ ইউরিনের মধ্যে কম পরিমাণে অ্যামাইনো অ্যাসিড থাকবে। মোর গ্লুকোজ ইন হিজ ব্লাড, তার রক্তে বেশি পরিমাণে ব্লাড থাকবে। এবং লেস ইউরিয়া ইন হিজ ইউরিনের মধ্যে কম পরিমাণে ইউরিয়া থাকবে। 4টি অপশান এখানে দেওয়া রয়েছে এবং অবশ্যই এখানে লেস ইউরিয়া ইন হিজ যেহেতু স্টারভেশনে আছে সেজন্য ইউরিয়া প্রোডাকশনের ব্যাপারটা এখানে ডাইরেক্টলি হবে না, কারণ সেক্ষেত্রে ইউরিনের থ্রু দিয়ে যদি ইউরিয়া বের করতে হতো তাহলে কিন্তু তার পরিপাক্রিয়া বা বিপাক্রিয়া চলতে হতো। বিপাক্রিয়া এখানে চললেও পরিপাক্রিয়া হয় না, যেহেতু হাঙ্গার স্ট্রাইকে আছে, তো সেই জন্য এই ধরনের ঘটনাটি এখানে ঘটবে না। অ্যাঞ্জিওটেনসিনোজেন ইজ এ প্রোটিন প্রডিউসড অ্যান্ড সিক্রেটেড বাই। অ্যাঞ্জিওটেনসিন প্রোটিন কোথায় প্রডিউস হয় বা কোথা থেকে সিক্রেট করে?
22 নম্বরের কোশ্চেন রয়েছে। এবং লিভার সেল থেকে জানি আমরা অ্যাঞ্জিওটেনসিন এটি ক্ষরিত হয়। ইন দ্য প্রেজেন্স অফ ভেসোপ্রেসিন দ্য গ্রেটেস্ট ফ্র্যাকশন অফ ফিল্ট্রেটেড ওয়াটার ইজ অ্যাবজর্বড বাই। ভেসোপ্রেসিনের উপস্থিতিতে সবচেয়ে বেশি পরিমাণে ওয়াটার রিঅ্যাবজর্পশন কোথায় ঘটে? 23 নম্বরের কোশ্চেনে এখানে জানতে চাওয়া হয়েছে। আর সেটা হলো যে এখানে ভেসোপ্রেসিন বা এডিএইচ হরমোন সবসময় ডিস্টাল কনভলিউটেড টিউবুলসের উপর কাজ করে আমরা জানি। ওয়াটার রিঅ্যাবজর্পশনের দুটো অব্লিগেটরি আর ফ্যাকাল্টেটিভ দু রকমের হয়। অব্লিগেটরি তো হেনলি লুপে হয়, আর ফ্যাকাল্টেটিভ ওয়াটার রিঅ্যাবজর্পশন সেটা কিন্তু ডিস্টাল কনভলিউটেড টিউবুলস বা দূরবর্তী সংবর্তনালিকায় হয়। তাহলে এখানে অপশন সি হলো এখানকার রাইট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটি এখানে রয়েছে, হুইচ স্ট্রাকচার অফ লাংস ইজ ডাইরেক্টলি ইনভলভড ইন O2 and CO2 O2 and CO2 exchange between ear and blood capillaries। লাংসের কোন স্ট্রাকচার রয়েছে যেটা O2 CO2 এক্সচেঞ্জের মানে এয়ার এবং ব্লাড ক্যাপিলারিজের মধ্যে এক্সচেঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং অ্যালভিওলাই আমরা জানি লাংসের ক্ষেত্রে অ্যালভিওলাই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ প্রসিডিউর চলে। সেখানে লাংসের ভিতরে যে এয়ার রয়েছে তার সঙ্গে বাইরের দিকে যে ব্লাড ক্যাপিলারিজ রয়েছে তার সঙ্গে। রেসপিরেটরি মেমব্রেন কনসিস্ট অফ, রেসপিরেটরি মেমব্রেন কী দিয়ে তৈরি হয়েছে? রেসপিরেটরি মেমব্রেনের ক্ষেত্রে আমরা জানি অ্যালভিওলার ওয়াল আছে, অ্যালভিওলার ক্যাপিলারিজ আছে এবং ইন্টেস্টিনাল স্পেস আছে। এই তিনটি জিনিস দিয়ে তৈরি হয়েছে রেসপিরেটরি মেমব্রেন। অ্যাকচুয়ালি লাংসের যে ইউনিট মানে যাকে আমরা অ্যালভিওলাই বলি, তো সেই অ্যালভিওলাইয়ের ক্ষেত্রে তার বাইরের দিকের মেমব্রেনই অ্যাকচুয়ালি রেসপিরেটরি মেমব্রেন, যার থ্রু দিয়ে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ চলে। তো সেখানে অ্যালভিওলার ওয়াল থাকে, অ্যালভিওলার ক্যাপিলারিজ থাকে এবং ইন্টেস্টিনাল স্পেস থাকে একটা, আর তার থ্রু দিয়েই রেসপিরেটরি মেমব্রেন তৈরি হয়। ইনক্রিজ ইন কার্বন মনোঅক্সাইড কনসেন্ট্রেশন শ্যাল কজ, কার্বন মনোঅক্সাইড যদি বেশি পরিমাণে কখনো ইনক্রিজ করে কোনো জায়গায়, তাহলে সেখানে কোন ধরনের ঘটনা ঘটবে? এবং এখানে বলেছে স্লোয়ার অ্যান্ড স্যালো ব্রিদিং, স্লোয়ার অ্যান্ড ডিপার ব্রিদিং, ফাস্টার অ্যান্ড ডিপার ব্রিদিং অ্যান্ড নো এফেক্ট অন ব্রিদিং। এখানে ফাস্টার অ্যান্ড ডিপার ব্রিদিং হবে অ্যান্সার, কারণ বেশি দ্রুত গতিতে তখন এবং বেশি গভীর শ্বাস তখন নিতে হবে, যেহেতু কার্বন মনোঅক্সাইডের কনসেন্ট্রেশন বাড়ছে, তাহলে সেটা আমাদের বডিতে কোনো কাজই করবে না, আর সেই কারণে আমাদের অক্সিজেনের একটা ঘাটতি থাকবে এবং তার জন্য কিন্তু খুব দ্রুত গতিতে এবং ডিপলি ব্রিথ করতে হবে। আচ্ছা, নেক্সট রয়েছে হুইচ অফ দি স্টেটমেন্ট আর ট্রু ফলস। এখানে দেখো কোনটা ট্রু কোনটা ফলস বলতে হবে। এখানে অপশানগুলোতে দেওয়া আছে যে কিছু অপশান দেওয়া আছে ট্রু, কিছু অপশান দেওয়া আছে ফলস, এইভাবে দেওয়া আছে। তো দেখা যাক কোন অপশানগুলো ট্রু হবে আর কোনগুলো ফলস হবে। প্রথম অপশান দেওয়া আছে ব্লাড ট্রান্সপোর্ট কার্বন মনোঅক্সাইড কম্পারেটিভলি ইজিলি বিকজ অফ ইটস হাই সলিবিলিটি। কার্বন মনোঅক্সাইড সবসময় বেশি সলিউবল, সেই কারণে ব্লাডের থ্রু দিয়ে বেশি পরিমাণে ট্রান্সপোর্ট, এই অপশানটি ঠিক রয়েছে। আচ্ছা, নেক্সট রয়েছে অ্যাপ্রক্সিমেটলি 8.9% অফ কার্বন মনোঅক্সাইড ইজ ডিজলভড, এটা কার্বন ডাইঅক্সাইড হবে, ডিজলভড ইন প্লাজমা। তো এটি ভুল অপশান দেওয়া রয়েছে এখানে। কার্বন monoxide diffuses into blood, passes into RBC and react with the water form H2CO3। এখানে H2CO3 এবং এখানে এটা CO2 হবে। CO2 diffuses into blood, passes through into RBC and react with the water to form H2CO3। দেখো এখানে ব্লাডের সঙ্গে ডিফিউজ করে এবং আরবিসির থ্রু দিয়ে যায় এবং সেখানে জলের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই যে অপশানটি এখানে রয়েছে এটা কিন্তু ভুল রয়েছে, কারণ আরবিসির থ্রু দিয়ে যখন যায় এটা অ্যাকচুয়ালি প্লাজমার মধ্যে যখন ফর্ম করে তখনই কিন্তু কার্বনিক অ্যাসিড তৈরি হয়। এখানে CO2 ডিফিউজেস ইন্টু ব্লাড, 1 মিনিট, এবং পাসেস ইন্টু WBC অ্যান্ড রিঅ্যাক্টস উইথ ওয়াটার। হ্যাঁ, আরবিসির মধ্যে যে ওয়াটার আছে সেই ওয়াটারে কিন্তু এরা কার্বনিক অ্যাসিড তৈরি করতেই পারে। ব্লাডেও প্লাজমাতেও যেমন করে, পাশাপাশি কিন্তু আরবিসির মধ্যেও কিন্তু করে। আর সেই জন্য এটা কিন্তু কারেক্ট অ্যান্সার রয়েছে, যেহেতু আরবিসির মধ্যে ওয়াটারের কথা বলা আছে, আমি এটা খেয়াল করিনি প্রথমে। আচ্ছা, তারপরে অক্সিহিমোগ্লোবিন অফ এরিথ্রোসাইট ইজ বেসিক। অক্সিহিমোগ্লোবিন অফ এরিথ্রোসাইট ইজ বেসিক। এরিথ্রোসাইটের মধ্যে যে অক্সিহিমোগ্লোবিন প্রডিউস করছে সেটা বেসিক বলা আছে, এটি ভুল তথ্য দেওয়া আছে এখানে, অ্যাসিডিক হবে। ক্লোরাইড আয়ন্স ডিফিউজেস ফ্রম প্লাজমা ইনটু এরিথ্রোসাইটস
টু মেনটেন দ্য আয়নিক ব্যালেন্স, এটা কিন্তু ঠিক তথ্য এখানে দেওয়া রয়েছে। তার মানে এ সি এবং ই এই তিনটি কিন্তু এখানে ট্রু রয়েছে, আর এখানে এসি ই এটা ট্রু রয়েছে। এখানে অপশানগুলো বাকিগুলো হচ্ছে এসি ফলস আছে, না এখানে এসি ট্রু আছে আর বি আর ডি ফলস আছে। অপশান এ হবে এখানকার রাইট অ্যান্সার। রেট অফ রেসপিরেশন ইজ ডাইরেক্টলি অ্যাফেক্টেড, হ্যাঁ রেট অফ রেসপিরেশন কার উপর ডাইরেক্টলি এফেক্ট করে, এবং সেটা হলো কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড, তার উপর ডাইরেক্টলি অ্যাফেক্ট করে। আফটার ফোর্সফুল রেসপিরেশন মানে খুব জোর যখন আমরা নিঃশ্বাস নিচ্ছি আর কি, মানে প্রশ্বাস নিচ্ছি, দ্য অ্যামাউন্ট অফ এয়ার ক্যান বি ব্রিথ আউট দ্য ম্যাক্সিমাম ফোর্সড এক্সপিরেশন, মানে খুব জোরপূর্বক শ্বাস নিয়ে বলপূর্বক যখন শ্বাস ত্যাগ করছি, হ্যাঁ সেটা সমান কি এখানে জানতে চাওয়া হয়েছে। আমরা ভাইটাল ক্যাপাসিটির কথা আমরা শুনেছি, সেই ভাইটাল ক্যাপাসিটি অ্যাকচুয়ালি এখানে জানতে চাওয়া হয়েছে 29 নম্বর কোশ্চেনে। ভাইটাল ক্যাপাসিটি মানে হলো আইআরভি, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এবং টাইডাল ভলিউম এবং এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এটা সবকটা যোগ করলে আমাদের আসে ভাইটাল ক্যাপাসিটি। ওকে, যেখানে ফোর্সফুল ব্রিথ করে আবার ফোর্সফুলি সেখানে এক্সপায়ার করা হচ্ছে, তো মানে জোরপূর্বক নিঃশ্বাস নিয়ে বলপূর্বক ত্যাগ করা হচ্ছে আর কি, প্রশ্বাস নিয়ে বলপূর্বক নিঃশ্বাস ত্যাগ করা হচ্ছে, এতে টোটাল কত অ্যামাউন্টের এয়ার এখানে অ্যাকচুয়ালি যা আশা করছে, এবং সেটা হলো ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম এবং টাইডাল ভলিউম এবং এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এই সবকটা যোগফল কিন্তু এখানে ঘটনাটি ঘটায়। আচ্ছা, অ্যাট হায়ার CO2 কনসেন্ট্রেশন, এগুলো সবই একটু ভুল হয়েছে, এগুলো CO2 কনসেন্ট্রেশন তোমরা ডেসক্রিপশন বক্সে পিডিএফ ফাইলটা পেয়ে যাবে, তখন দেখবে কারেকশন করা আছে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিজেদের ঘরের মতো পরীক্ষা দিতে পারো। হায়ার CO2 কনসেন্ট্রেশন, অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ অফ হিমোগ্লোবিন, অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ আমরা জানি খুবই ইম্পর্টেন্ট, সেখানে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন, টেম্পারেচার, পিএইচ লেভেল এগুলোর উপর ডিপেন্ড করে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ তৈরি হয়, এবং সেগুলো পরীক্ষার জন্য নিটের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এখানে অবশ্যই খেয়াল রাখবে। যদি অক্সিজেন CO2 কনসেন্ট্রেশন যদি বৃদ্ধি পায় তাহলে সেখানে টুয়ার্ডস রাইট সাইড মুভ করবে কার্ভটা, কারণ রাইট সাইড মুভ করার অর্থ হলো যে সেটা কমে যাচ্ছে, হ্যাঁ, আর লেফট সাইডে যাওয়ার অর্থ বেড়ে যাচ্ছে। তো এখানে যেহেতু কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনের কথা বলা আছে, আর সেই জন্য এখানে কিন্তু কমে যাওয়ার কথাই কিন্তু এখানে হবে। নেক্সট হচ্ছে যে দ্য পোলারিটি অফ দ্য মেমব্রেন অ্যাট দ্য সাইট A is reserved inside the membrane becomes changed to from negative to positive. The polarity of the membrane at site A is reversed, that is inside the membrane becomes changed to negative to positive, মানে এখানে মানে নার্ভের যে ইম্পালস, হ্যাঁ তার কন্ডাকশনের কথা এখানে বলা হয়েছে। এবং সেখানে যদি মেমব্রেন পোলারিটি আমরা জানি যে মেমব্রেনের ক্ষেত্রে যখন থাকে, মানে আমরা অ্যাকশনের ক্ষেত্রে বাইরের দিকে যে মেমব্রেন থাকে আমরা জানি পজিটিভলি চার্জ থাকে, ভেতর দিকে নেগেটিভলি চার্জ থাকে, বাইরের দিকে বেশি পরিমাণে সোডিয়াম আয়ন থাকার জন্য এই পজিটিভলি চার্জ কিন্তু এখানে থাকে। তো এখানে বলছে যে বিকামস চেঞ্জ টু ফ্রম নেগেটিভ টু পজিটিভ, হ্যাঁ মানে ভেতর দিকটা নেগেটিভ আর বাইরের দিকটা পজিটিভ, ভেতর দিকটা পজিটিভ এবং বাইরের দিকটা নেগেটিভ হয় কোন সময় বা তাকে কি বলা হয়? 31 নম্বরের কোশ্চেন এখানে জানতে চাওয়া হয়েছে, তাকে বলা হয় ডিপোলারাইজেশন, হ্যাঁ, এবং তারপরে পুনরায় আবার নর্মাল বাইরের দিকটা পজিটিভ ভেতর দিকটা নেগেটিভ যখন হয় তাকে রিপোলারাইজেশন বলা হয়। তার মানে এখানে ডিপোলারাইজেশন হবে এখানকার অ্যান্সার। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা নার্ভ ইম্পালস থেকে কোশ্চেনটি হয়েছে, যেখানে বাইরে পজিটিভ এবং ভেতর দিকে নেগেটিভ থাকে নর্মালি, এগুলো সবই বাইরে পজিটিভ ভেতর দিকে নেগেটিভ থাকে, কিন্তু পরে যে জায়গাতে ইম্পালস ক্রিয়েট হচ্ছে সেই জায়গাতে কিন্তু উল্টো চার্জ হয়ে যায়, আর সেটাই জানতে চাওয়া হয়েছে তাকে কি বলা হয়, তাকে ডিপোলারাইজেশন বলা হয়। 32 রয়েছে দ্য ফাংশন অফ tropomyosin in skeletal muscle include sliding on the actin to produce shortening, release of calcium after initiation of contraction, acting as relaxing protein at the rest of the covering sites myosin, এই অপশনটি এখানে রাইট অ্যান্সার। দেখো তোমরা নিশ্চয়ই মাসেল কনস্ট্রাকশনের যে ক্রস ব্রিজ ফর্মেশন আছে সেই ক্রস ব্রিজ ফর্মেশন তোমরা পড়েছো, এবং সেখানে কিন্তু রিল্যাক্সিন প্রোটিন ট্রোপোমায়োসিন সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এটি একটি রিল্যাক্সিন প্রোটিন এবং যেটা কিন্তু ওই মায়োসিনের যে বাইন্ড করে অ্যাক্টিন সাইডের যে মায়োসিনের হেড বাইন্ড করে সেই জায়গাটা অ্যাকচুয়ালি এই ট্রোপোমায়োসিনের অংশ হিসেবে থাকে। ক্যালসিয়াম বাইন্ড ড্যাশ
to the skeletal muscle and lead to the exposure of the binding site dash on the filament. হ্যাঁ, ক্যালসিয়াম বাইন্ড কার সঙ্গে ক্যালসিয়াম বাইন্ড করে, এখানে প্রথমেই ওই একই ক্রস ব্রিজ ফর্মেশনের যে ছবিটা এখানে দেওয়া রয়েছে সেই রিলেটেড ছবি, সেই রিলেটেড কোশ্চেন এখানে রয়েছে 33-এ। তো ক্যালসিয়াম বাইন্ড করে ট্রোপোনিনের সঙ্গে এবং যেখানে এক্সপোজার অফ দ্য বাইন্ডিং সাইট অফ মায়োসিন এবং অন দ্য ফিলামেন্ট অফ অ্যাক্টিন। এখানে অপশন এ হবে রাইট অ্যান্সার। এখানে একটি ছবি দেওয়া আছে, এ বি আর সি, এই তিনটি জিনিস কি সেটা জানতে চাওয়া হয়েছে। এবং দেখো এ অপশন সবসময় ট্রোপোনিন, দেখা যাক কোথায় কোথায় ট্রোপোনিন ঠিক আছে। এ তিনটে জায়গায় ট্রোপোনিন রয়েছে, বি ট্রোপোমায়োসিন, বি এর যে এখানে দাগ দেওয়া রয়েছে সেটা দেখো ট্রোপোমায়োসিনের জায়গায় দাগ দেওয়া রয়েছে বি, হ্যাঁ বি ট্রোপোমায়োসিন, এখানে কিন্তু দুটি জায়গায় ট্রোপোমায়োসিন রয়েছে। এবং সি অ্যাক্টিন ফিলামেন্ট, সি কিন্তু মায়োসিন রয়েছে এক জায়গায় অ্যাক্টিন রয়েছে, তার মানে অপশন ডি হবে এখানকার রাইট অ্যান্সার। তোমরা যেন একটা দুটো দেখে কেন করে দিও না, সবকটা দেখে তারপরে অ্যান্সারটা করবে, অপশন ডি হবে এখানকার রাইট অ্যান্সার। দ্য অ্যাকশন পোটেন্সিয়াল দ্যাট ট্রিগার্স এ মাসেল কন্ট্রাকশন ট্রাভেলস ডিপ উইদিন দ্য মাসেল সেল বাই দ্য মিনস অফ দ্য অ্যাকশন পোটেন্সিয়াল দ্যাট ট্রিগার্স দ্য মাসেল কন্ট্রাকশন। হ্যাঁ, অ্যাকশন পোটেন্সিয়াল যেটা মাসেল কন্ট্রাকশনকে উদ্দীপিত করছে, হ্যাঁ কখন, উইদিন দ্য মাসেল সেল। হ্যাঁ, মানে এই ধরনের ঘটনাকে কি বলা হচ্ছে, 35 নম্বরের কোশ্চেন। এটা ট্রান্সভার্স টিবিউলার থ্রু দিয়ে এটা হয় আর কি। মাসেল কন্ট্রাকশনের ক্ষেত্রে আমরা জানি যে মাসেলের যে সার্কোমিয়ার রিজন রয়েছে তার বরাবর কিন্তু ট্রান্সভার্স টিবিউলসগুলো থাকে এবং তাদের কন্ট্রাকশনেই অ্যাকচুয়ালি মাসেল কনস্ট্রাকশনে হয়, মানে কন্ট্রাকশন হয়। আর সেই জিনিসটি এখানে জানতে চাওয়া হয়েছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস দ্য অ্যাকশন অফ ইনসুলিন, ইনসুলিনের কাজ কি বলছে, ইনক্রিজ অফ ব্লাড গ্লুকোজ লেভেল বাই দ্য স্টিমুলেটিং অফ গ্লুকাগন, গ্লুকাগন তো ইনসুলিন ক্ষরণ করে না। আচ্ছা, ডিক্রিজ দ্য ব্লাড গ্লুকোজ লেভেল বাই ফর্মিং গ্লাইকোজেন, 36-এর যে কোশ্চেনটি রয়েছে বলছে ডিক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল বাই ফর্মিং গ্লাইকোজেন ফর্ম করার মাধ্যমে ব্লাডের গ্লুকোজ লেভেলকে কমিয়ে দেয়, এটা কিন্তু রাইট অপশান রয়েছে এখানে। ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল না, ইনসুলিন তো ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় না, কমায়, তারপরের অপশানে কিন্তু শুরু হচ্ছে ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল। তো এগুলো কিন্তু অপশানগুলো ভুল হচ্ছে, যেহেতু ডিক্রিজ করে ইনসুলিন, আর সেই জন্য বি হবে এখানকার রাইট অ্যান্সার। নেক্সট রয়েছে 37-এ, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ ম্যাচিং পেয়ার অফ দ্য পার্ট অ্যান্ড হরমোন ইট সিক্রেটস। অ্যান্টিরিয়র পিটুইটারি থাইরক্সিনের কথা বলা আছে, যেটা এখানে ভুল আছে। আলফা অফ প্যানক্রিয়াটিক সেলস, এখানে গ্লুকাগন, এটা ঠিক আছে। থাইরয়েড এপিনেফ্রিন ভুল আছে। স্টোমাক এপিথেলিয়াম সিক্রেটিন ভুল আছে, তার মানে এখানে অপশন বি হবে রাইট অ্যান্সার। আলফা সেল বা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডসের মানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস থেকে যে আলফা সেল রয়েছে প্যানক্রিয়াসে অবশ্যই, তো সেখান থেকে গ্লুকাগন বেরোয়, বিটা সেল থেকে ইনসুলিন বেরোয় আমরা জানি, তো এখানে বি হবে এখানকার রাইট অ্যান্সার। দ্য 24-hour মানে diurnal rhythm of our body such as the sleep wake cycle is regulated by the hormone। হ্যাঁ, যে স্লিপ ওয়েক সাইকেল, আমরা যে ঘুমাই এবং জাগি, এই সাইকেলটা নিয়ন্ত্রণ করে একটি হরমোন, তার নাম এখানে জানতে চাওয়া হয়েছে এবং সেটা মেলাটোনিন, যাকে আমরা ঘুম হরমোন বলি, সে কিন্তু স্লিপ ওয়েক মেকানিজমকে রেগুলেট করে। এ গ্ল্যান্ড দ্যাট কল্ড ক্লক অফ এজিং that gradually reduces and degenerates the aging in, হ্যাঁ মানে ক্লক অফ এজিং কাকে বলা হয়, 39 নম্বরের কোশ্চেন ডাইরেক্টলি এখানে রয়েছে, থাইমাসকে বলা হয় ক্লক অফ এজিং। ইন এ চাইল্ড অফ 15 years ago, এজ, আসলে অনেক কোশ্চেন থাকলে মাঝে মাঝে এরকমের পড়ার সময় আর ইচ্ছাটা হয় না আর কি, যে কোশ্চেনগুলো পড়ি সেই ইচ্ছাটা মাঝে মাঝে থাকে না। ইন এ চাইল্ড অফ 15 years age, plasma calcium level is diagnosed below optimum level, which organ is malfunctioning। হ্যাঁ, কোনো একটি 15 বছর চাইল্ডের ক্ষেত্রে, শিশুর ক্ষেত্রে দেখা যাচ্ছে প্লাজমার যে ক্যালসিয়াম লেভেল সেটা কিন্তু অপটিমাম লেভেল, মানে যেটা থাকার কথা তার থেকে নিচে চলে আসছে। এবং কোন হরমোনের জন্য এই ঘটনাটি ঘটতে পারে, এখানে প্যারাথাইরয়েড হরমোনের জন্য এই ঘটনাটি ঘটতে পারে, কারণ প্যারাথাইরয়েড হরমোন আমরা জানি মানে ব্লাড প্লাজমার ক্যালসিয়াম লেভেলকে ইনক্রিজ করে। আর অবশ্যই যদি লেভেল যদি ডিক্রিজ হয়ে যায়, মানে ব্লাড প্লাজমার ক্যালসিয়াম লেভেল যদি কমে যায়, তার মানে নিশ্চয়ই প্যারাথাইরয়েড হরমোন কাজ করছে না। গ্রুপ অফ এ নিউরোসিক্রেটারি সেল ফাউন্ড ইন দ্য হাইপোথ্যালামাস নোন অ্যাজ, হ্যাঁ হাইপোথ্যালামাসের ক্ষেত্রে যে নিউরোসিক্রেটারি সেল থাকে, তার যে গ্রুপ থাকে তাকে কি বলা হয়, তাদেরকে নিউক্লিয়ার বলা হয়। অ্যান্টেরিয়র পস্টেরিয়র এরকম অনেক নিউক্লিয়ার গ্রুপ আছে। সোমাটোস্ট্যাটিন ইজ রিলিজড বাই দ্য হুইচ অফ দি ফলোইং এন্ডোক্রাইন সিস্টেম,
হ্যাঁ, কোন এন্ডোক্রাইন সিস্টেম থেকে সোমাটোস্ট্যাটিন হরমোন সিক্রেশন হয়? 42 নম্বরে কোশ্চেন রয়েছে, সেটা হাইপোথ্যালামাস থেকে সোমাটোস্ট্যাটিন হরমোন। সরি, এখানে একটি অপশান এখানে ভুল দেওয়া হয়েছে, একটি অপশান এখানে হবে যে প্যানক্রিয়াস। হ্যাঁ, প্যানক্রিয়াস হবে সেই এন্ডোক্রাইন সিস্টেম যেখান থেকে সোমাটোস্ট্যাটিন হরমোনের সিক্রেশনের কথা বলা হচ্ছে। এখানে কোনো অপশানই দেওয়া নেই, এটি একটু ভুল হয়েছে। তো এখানে অবশ্যই আমাদের চেক করতে হবে। আমরা কোশ্চেন পেপারে এটা অবশ্যই ঠিক করে দেবো, যেটা ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দেওয়া আছে। হাউ মেনি অফ দ্য ফলোয়িং হরমোনস আর সিক্রেটেড বাই দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি? হ্যাঁ, যত ট্রপিক হরমোন আছে তারা তো এখানে রিলিজ করে, আমরা জানি। 43-এর কোশ্চেনে এখানে কটা আমরা দেখব যে কে কে রয়েছে যেখানে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেট করে। আমরা আগে দেখে নিই, ভেসোপ্রেসিন এবং অক্সিটোসিন দুটো পস্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেট করে। আচ্ছা, তারপরে এখানে বাকি গ্রোথ হরমোন, হ্যাঁ, প্রোল্যাকটিন রিলিজিং হরমোন রয়েছে এখানে, রিলিজিং প্রোল্যাকটিনের কথা বলা আছে। প্রোল্যাকটিন অবশ্যই পিটুইটারি থেকে বেরোয়। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পিটুইটারি থেকে, এসিটিএইচ পিটুইটারি থেকে, এলএইচ পিটুইটারি থেকে, এফএসএইচ পিটুইটারি থেকে, এমএসএইচ পিটুইটারি থেকে। যত স্টিমুলেটিং হরমোন আছে সবই পিটুইটারি থেকে। তার মানে এখানে 1 2 3 4 5 6 7 যেটা আছে অপশান, এখানে সি অপশান রয়েছে 7, এটা এখানকার রাইট অ্যান্সার। হুইচ অফ দি ফলোয়িং কন্ডিশনস আর নট ট্রু? আবার রয়েছে নট ট্রু অ্যাক্রসিং রেস্টিং মেমব্রেন। রেস্টিং মেমব্রেন সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? এখানে দেখো, হাই কনসেন্ট্রেশন অফ নেগেটিভলি চার্জড প্রোটিনস ইনটু দ্য ফ্লুইড আউটসাইড দ্য এক্সোপ্লাজম। এটা যদি আগে এটি কোশ্চেনের কথা বললাম আমরা, এই ধরনের কোশ্চেন ছিল, সেই জন্য এখানে আর ডিসকাস করলাম না। দেখো, ওই কোশ্চেনটা ডিসকাশন দেখলেই বুঝতে পারবে। সোডিয়াম পটাশিয়াম পাম্প ইন নিউরাল মেমব্রেন। যখন সোডিয়াম পটাশিয়াম পাম্প চলে, ওই যে বাইরে থেকে ভেতর দিকে বা ভিতর থেকে বাইরের দিকে সোডিয়াম ঢুকছে আর বাইরের দিকে বেরোচ্ছে, এটা কোনটার সঙ্গে কোন তথ্যটি এখানে সঠিক রয়েছে? 45-এর ক্ষেত্রে হচ্ছে রেসপন্সিবল ফর দ্য ট্রান্সফার অফ 3 সোডিয়াম আউটসাইড অ্যান্ড 2 পটাশিয়াম আয়ন ইনওয়ার্ড। এই অপশানটি এখানে ঠিক রয়েছে। তিনটে সোডিয়াম আয়ন এখানে আউটসাইডে বেরোচ্ছে এবং ইনসাইডে 2টো পটাশিয়াম আয়ন প্রবেশ করছে। এই অপশানটি এখানে রাইট অ্যান্সার হিসেবে রয়েছে। তো এই ছিল 45টা কোশ্চেন, যেটা পরীক্ষার ক্ষেত্রে, নিটের পরীক্ষা বা এগ্রিকালচারের পরীক্ষার ক্ষেত্রে আসে। তোমরা ভালো করে অবশ্যই এগুলোকে ঘরে পরীক্ষা দিতে পারো। এই কোশ্চেন পেপার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে পরবর্তী সময়ে তোমরা পরীক্ষা দিতে পারো। তো নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করো, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করে রেখো, তাহলে যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। চলো, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আরেকটি কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।